আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসে স্থাপনে সমঝোতা স্মারক সই, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে অঙ্গীকারের ভিত্তিপ্রস্তর বললেন ভলকার তুর্ক। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5, 3 ঘন্টা বিরতি শেষে আবারও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে বিএনপির অভিযোগ, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। জাতীয় সমাবেশ ঘিরে যানজট ও জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত, সমাবেশ সফল করতে রাজধানীবাসীর সহযোগিতা কামনা। এবং বৈশ্বিক উষ্ণায়নে সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চিন্তা থেকে লেখা তৈরির প্রযুক্তি উদ্ভাবনের খবর। জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খুলতে সমঝোতা স্মারক সই হয়েছে। 3 বছরের জন্য এই সমঝোতায় সই করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই সমঝোতাকে মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে অঙ্গীকারের ভিত্তিপ্রস্তর হিসেবে উল্লেখ করেন ভলকার তুর্ক। এতে তাদের তথ্য অনুসন্ধানের সুবিধা ছাড়াও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারবে বলে মনে করেন তিনি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা এবং সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরেকজন মারা গেছেন। গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 2টোর দিকে মারা যান। তাদের স্বজনরা জানিয়েছেন, রমজান মুন্সি রিকশা চালক। বুধবার সংঘর্ষের দিন যাত্রী নামিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পর ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। গুলিবিদ্ধ আরও 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গোপালগঞ্জে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ আজ সকাল 11টা থেকে 2টো পর্যন্ত শিথিল থাকে। এরপর আবারও কারফিউ কার্যকর করা হয়। দেশ গড়তে জুলাই পদযাত্রার 18তম দিন মুন্সিগঞ্জে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 12টায় মুন্সিগঞ্জ শহরে পতাকা 71 পুরাতন কাচারি সুপারমার্কেট এবং আল্লাহু চত্বর ঘুরে কৃষি ব্যাংকের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। আমরা জানি সামনে
আমাদের নির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক কথা বলছিলেন। বাংলাদেশের দক্ষতার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। দেশে স্টারলিংকের কার্যকর উৎক্ষেপণে সহায়তার জন্য বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেন। লরেন ড্রেয়ার বলেন, ১৫০টি দেশ এবং অঞ্চলে কাজ করে স্পেস এক্স। বাংলাদেশের মতো এত দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগে কখনো দেখেননি কোথাও। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্ষাকাল বাংলাদেশের একটি সুন্দর সময়, তবে এখানে জলবদ্ধতা হয়। একই সঙ্গে বন্যার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ কারণে সংযোগ বজায় রাখার জন্য নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করাও জরুরি। এই অঞ্চলগুলোতে উপযুক্ত স্কুল, শিক্ষক এবং চিকিৎসকের অভাব রয়েছে। ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে বিচ্ছিন্ন এলাকায় শিক্ষার্থীরা উপকৃত হবে। স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। 18 সেপ্টেম্বরের মধ্যে 4 দফা দাবি পূরণ না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বলেছেন, 35,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। বারবার দাবি জানানো হলেও প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের জিও জারি করা হয়নি। বছরের পর বছর পদোন্নতি নেই সহকারী শিক্ষকদের। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসমাবেশ। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার সহকারী এবং প্রধান শিক্ষক যোগ দেন সমাবেশে। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড 2014 সালের 9 মার্চ থেকে সব প্রধান শিক্ষকের 10ম গ্রেডের জিও জারি, চলতি দায়িত্বসহ সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, এই 4টি দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা। দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি। 30শে সেপ্টেম্বর সকাল 10 ঘটিকা থেকে আমরা 4 দফা দাবি কোনো কিছু যদি বাকি থাকে সেটা বাস্তবায়ন বা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা সারা দেশের প্রাথমিক শিক্ষকরা লাগাতার অনশন জাতীয় প্রেস ক্লাবে। সমাবেশে নেতারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা। 35,000 বিদ্যালয় প্রধান শিক্ষক নাই, এগুলো চলতেছে 2009 সাল থেকে। চলতি দায়িত্বে 17,000 শিক্ষক আছে, চলতি দায়িত্বের তারা কোনো পদোন্নতি পাচ্ছে না 7 বছর যাবত। এছাড়াও একাধিক সমস্যা আছে, কিন্তু মূল মোটা দাগে আমাদের এই 4টা দাবি আমাদের সরকারের নিকট চাচ্ছি আমরা। শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংহতি জানিয়েছেন কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাংবাদিক। শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষকদের যে অধিকার, তাদের সম্মানজনক জীবন, এটা নিশ্চিত করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে। জামায়াত নেতাদের প্রত্যাশা, সারা দেশের 10 লাখ নেতাকর্মী সমাগম ঘটবে শনিবারের সমাবেশে। ইতিহাসের সবচেয়ে বড় জামায়াতের মধ্য দিয়ে প্রথমবার সরওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াতে ইসলামী। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টে। চলছে মঞ্চ নির্মাণের কাজ। প্রথমবারের মতো কোনো বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েতের মাধ্যমে নিজেদের শক্তিমাত্রা প্রদর্শনের পাশাপাশি নতুন জোটের ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছে জামাত। জাতীয় সমাবেশের প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতারা। জাতীয় সমাবেশের মাধ্যমে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশাবাদী নেতারা। স্থলপথ, নৌপথ এবং সড়কপথ, সমস্ত রেলপথ
সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ। আমাদের যে 7 দফা এবং আরও দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চান এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন দলটির সেক্রেটারি। যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে, সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে। এই জন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে, আমাদের সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। সমাবেশে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন। এছাড়া 4টি ট্রেন, কয়েক হাজার বাস সহ লঞ্চের ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি। বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত না হলে সারা দেশে আরও বড় আন্দোলন করা হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী গড়তে মেহেরপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মোস্তফার তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সহ বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো মেহেরপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মেহেরপুর সীমান্তবর্তী অঞ্চল বলে এখানে বৃষ্টিপাত যেমন কম হয়, আবার এইখানে গাছ যদি বেশি না হয় তাহলে এই যে বাতাসের যে আর্দ্রতা, সে আর্দ্রতার না থাকলে বৃষ্টিপাত কিন্তু হবে না। এবং এই বৃষ্টিপাতকে যদি ত্বরান্বিত করতে হয় গাছের প্রয়োজন সবচেয়ে বেশি। সুতরাং আমরা গাছ শুধু লাগাবোই না, পরিচর্যাও করব একে বড় করার জন্য। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ততা বৃদ্ধিতে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। চারাগুলো আছে, এগুলো আমার বাড়ির আঙিনা এবং বিভিন্ন জায়গায় আমি রোপণ করব। গাছে পানি দিব, প্রতিদিন দেখাশোনা করব, এখান থেকে ফল হবে, অক্সিজেন হবে, এভাবে আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে। গাছ লাগানোর মৌসুমে আমরা যে গাছগুলি পেলাম আমার শিক্ষার্থীদের হাতে আমরা তুলে দিতে পেরেছি চ্যানেল আই প্রকৃতি ও জীবনের মাধ্যমে। তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা দেশে যদি এইভাবে গাছ লাগানো যায় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। শুধু বৃক্ষরোপণই নয়, কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রয়োজন যথাযথ পরিচর্যাও। বৃক্ষ যেমন একদিকে যেমন প্রকৃতির যেমন জীব বৈচিত্র্যকে রক্ষা করে, অন্যদিকে আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে। জীবন ও প্রকৃতি ক্লাবকে সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রামের জন্য। আশা করি সারা দেশব্যাপী এইটি যে চালু হয়েছে এটা সবার জন্য, দেশের জন্য মঙ্গলজনক হবে। প্রাকৃতিক বনায়ন না থাকার কারণে আমাদের নিজস্বভাবে প্রত্যেকটা পরিবারকে আমরা গাছ লাগাতে উদ্বুদ্ধ করছি। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযানে আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে প্রকৃতি ও পরিবেশ, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর
বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বিশ্বব্যাপী প্রকৌশল প্রযুক্তির উৎকর্ষ সাধনে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগে যুক্তরাজ্য এবং বাংলাদেশে একাডেমিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে শিক্ষাবিদরা বলেন, এখানকার শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1818 সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্স আইসিইতে 150টি দেশের 95,000 প্রকৌশলী সদস্য রয়েছেন। আইসিই এর সহযোগিতায় এর প্রজন্মের প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতি, অবকাঠামো উন্নয়ন এবং টেকসই করতে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে শুরু হলো ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার। This is the first time in Bangladesh IUT Civil Engineering, Civil and Environmental Engineering is going to launch the student chapter. So definitely we should appreciate. When you start thinking positively with your career and attitude, and you will see that you are cruising up and you are holding your global presence. So that's the very important way. I encourage each of you to explore ICE not just as a qualification but as a community one that will grow with you and challenge you and equip you to serve the nations and the world. এই প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান বিশ্বজুড়ে বাংলাদেশের প্রকৌশলীদের নতুন পথ উন্মোচন করতে সহযোগিতা করবে বলে মনে করেন শিক্ষাবিদরা। This is the place where we create new knowledge. This is the only difference between college, school and the university. In school, college, they don't create any new knowledge. In university, you do. So, through research, you create new knowledge. You are free to read any book. বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের পরবর্তী প্রজন্মের প্রকৌশলীদের সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাজ্য। মনিরুল হাসান, চ্যানেল আই, গাজীপুর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিরাজগঞ্জ 3 আসন তাড়াশ রায়গঞ্জ থেকে নির্বাচিত 4 বারের সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা 11টায় রাজধানীর ধানমন্ডি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 89 বছর। শুক্রবার বাদ আসর সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজার নামাজ হয়েছে। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তার দীর্ঘদিনের সহকর্মীরা শরীক হন। শনিবার সকাল 10টায় তাড়াশ ঈদগাহ মাঠে দ্বিতীয়, দুপুর 12টায় ধুবিল মাঠে তৃতীয়, বাদজহর রায়গঞ্জের ধানগড়া হাই স্কুল মাঠে চতুর্থ এবং বাদ আসর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে পঞ্চম ও শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হবে সিরাজগঞ্জে মালসাপাড়া কবরস্থানে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতে 8ম শ্রেণীর জন্য নতুন ইতিহাস বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বইটিতে মোগল সম্রাটদের পরিচিতির বড় পরিবর্তন আনা হয়েছে। সম্রাট আকবরকে উল্লেখ করা হয়েছে সহনশীলতা এবং বর্বরতার মিশ্রণ হিসেবে। তবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCRERT বলছে বইয়ের তথ্য প্রমাণ ভিত্তিক এবং ভারসাম্যপূর্ণ। আওরঙ্গজেবকে চিত্রিত করা হয়েছে নির্দয় সামরিক শাসক হিসেবে, যিনি একের পর এক মন্দির ও গুরুদ্বার ধ্বংস করেছেন বলে উল্লেখ করা হয়েছে। বইয়ে মোগলদের কঠোর সমালোচনা করা হলেও মারাঠা, রাজপুত, অহোম, শিখ, জাট এবং উপজাতি সম্প্রদায়ের বীরত্ব এবং প্রতিরোধের ইতিহাস তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞ মহলে এই পাঠ্যক্রম নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ উঠেছে। NCERT প্রধান সমাজবিজ্ঞান উপদেষ্টা মাইকেল ড্যানিনো এবং কেন্দ্রীয় মন্ত্রী BL ভার্মা বলেছেন, অতীতে যা ঘটেছে ভবিষ্যৎ প্রজন্মের তা জানা উচিত।
সরকার বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়, বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে। সহকর্মী আক্তার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ববর্তী সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি দল শহীদদের বিক্রি করে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন। মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার কথা বলেন তিনি। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের। নেতারা বলেন, কিছু কিছু রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। মানুষের মনের কথা বুঝতে পারে প্রযুক্তি। বিষয়টি একসময় কেবল কল্পবিজ্ঞানেই ছিল, এবার তা বাস্তবের পথে। অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির গবেষকরা মানুষের মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্যে চিন্তা থেকে লেখা তৈরির প্রযুক্তি উদ্ভাবনের পথে এগুচ্ছেন। গবেষণায় দেখা গেছে, এক ব্যক্তি একটি শব্দ চিন্তা করলে এআই প্রায় ৭৫% ক্ষেত্রে সঠিকভাবে চিন্তাটি শনাক্ত করতে সক্ষম হয়। গবেষকরা এখন ৯০% নির্ভুলতার লক্ষ্য অর্জনে কাজ করছেন। গবেষক চিন টেং লিন জানান, প্রযুক্তিটির বড় সুবিধা হলো এটি আগের মতো মস্তিষ্কে কোনো সার্জিক্যাল ইমপ্লান্ট ছাড়াই কাজ করে। বিশেষজ্ঞদের মতে এটি স্ট্রোক রোগীদের স্মৃতিশক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রায় ৩ মাসের পরীক্ষামূলক যাত্রার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হলো যুক্তরাষ্ট্রভিত্তিক স্টারলিংকের ইন্টারনেট সেবা। বিকেলে ঢাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারের প্রতিনিধিদের সঙ্গে স্টারলিংকের বাণিজ্যিক প্রতিনিধিরা অংশ নেন। স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার আশা করছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীও ডিজিটাল কানেক্টিভিটিতে যুক্ত হবেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছে একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, হামজা সাইদকে ছাড়াই নেপালের সঙ্গে দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডু সফরের সময়সূচি চূড়ান্ত, বাফুফের। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। আরো একবার, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে সমঝোতা স্মারক সই, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে অঙ্গীকারের ভিত্তিপ্রস্তর, বললেন ভলকার তুর্ক। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫। ৩ ঘন্টা বিরতি শেষে আবারও চলছে অনির্দিষ্টকালের কারফিউ।
সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে বিএনপির অভিযোগ, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। জাতীয় সমাবেশ ঘিরেই যানজট এবং জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত, সমাবেশ সফল করতে রাজধানীবাসীর সহযোগিতা কামনা। এবং বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।